বিগত সরকারের আমলে আয়নাঘর ছিল সবখানেই, মন্তব্য শ্রম উপদেষ্টার। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না বললেন গণপূর্ত উপদেষ্টা। গণতন্ত্রের যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বললেন মির্জা ফখরুল। সম্প্রীতি দেশ করার আহ্বান জামায়াতের আমিরের। ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, জানালেন ভিসি সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ। এবং প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছে আমি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি, হোটেলে ও ব্যক্তিগত বাড়িতেও আয়নাঘর ছিল বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। গতকাল খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৫৬তম সুবর্ণ জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, দেশে এখনও চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চলছে। সমাজের নেতৃস্থানীয়দের এইগুলো প্রতিহত করার আহ্বান জানান তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরা। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, বাংলাদেশে যেন আর কখনোই ফ্যাসিবাদ ফেরত আসতে না পারে। গতকাল চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। তিনি বলেন, আগামী প্রজন্ম যেন এই উদ্যানে এসে বা উড়াল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় শহীদদের কথা মনে রাখতে পারে, সেজন্যই এই উদ্যোগ। শহীদদের নিয়ে কোনো বিতর্ক থাকবে না উল্লেখ করে তিনি আরও বলেন, শহীদদের সম্মান দেওয়া সবার দায়িত্ব। এই সময় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ হচ্ছে বলেও জানান তিনি। চট্টগ্রামে এই জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন যিনি, প্রথম শাহাদাত বরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু শুরু করার জন্য যেন টোল প্লাজাটা তার নামে শুরু হয়। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি। গণতান্ত্রিক যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে। সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ করতে হবে। দিনাজপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, সবাইকে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একটি সত্য, সুন্দর, সুখী, সমৃদ্ধ ও প্রেমময় বাংলাদেশ গড়তে হবে। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যে রাজনীতি করছি ওই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে। আমরা এই ৫২-৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। তিনি আরো বলেন, অনেকেই গণতন্ত্রের কথা বললেও তার চর্চা করি না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানও সেভাবে গড়ে ওঠেনি। এছাড়া রাজনৈতিক দলগুলো পারস্পরিক মতবিরোধে লিপ্ত। আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু আমরা গণতন্ত্রের চর্চা করি না। বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে। এখানে পর পর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুখী, সমৃদ্ধ, প্রেমময় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে দেশের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা লগি বৈঠার তাণ্ডব চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করে নিথর দেহের উপর দাঁড়িয়েছিল তাদেরকে জনগণ চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে তিনি এই কথা বলেন। সাম্যের বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ সমান। ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা নিশ্চিত হবে, আর যুব সমাজ হবে দেশের কারিগর বলেও জানান জামায়াতের আমির। আমরা সমমর্যাদার ভিত্তিতে সকলের সাথে বৈদেশিক সম্পর্ক রক্ষা করব, কারো লাল চোখের দিকে আর আমরা তাকাবো না, এবং আমাদের দিকে কেউ লাল চোখ তুলে তাকাক সেইটাও আমরা বরদাস্ত করব না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কোনো জায়গায় বন্দী হওয়ার জন্য নয়, বরঞ্চ সত্যিকারের একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার জন্য। বাংলাদেশ জামাতে ইসলামী সেই বৈষম্যহীন, মানবিক, সাম্যের বাংলাদেশ করতে চায়। এটাকে আপনারা সবাই চান? বুঝে শুনে বলতেছেন চান? মনে রাখবেন, এটা এমনি এমনি আসবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শিল্পী সমিতির সভাপতি শহীদ হাসান মিশা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। টানা 10 দিন অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি ছিলেন অঞ্জনা রহমান, কিন্তু আশানুরূপ কোনো উন্নতি না হওয়ায় বুধবার রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা 15 দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হলেও রাতে তার মৃত্যু হয়। পদ্মায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শুক্রবার রাত 11টার দিকে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ে ডিজিএম নাসির হোসেন খুদে বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে রাত 11টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাছ নদীতে মতিউর রহমান নামের ফেরিটি আটকা পড়ে, যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া, দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। অপরদিকে যমুনা নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় রাত 11:30টার দিকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিকতার কথা জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। গতকাল বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা জানান তিনি বলেন, সকল ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। তবে নির্বাচনের বিষয়ে সকল ছাত্র সংগঠনের মধ্যে সমঝোতা হতে হবে। এই নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে। সবাইকে নিয়ে উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করার কথা জানান তিনি। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে ভিসি নিয়াজ আহমেদ জানান, এবছর আইবিএতে 120 আসনের বিপরীতে পরীক্ষার্থী
10,278 জন। আগামী 15 জানুয়ারি ফলাফল ঘোষণা করা হবে। এই সময় ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকার 3 অক্টোবর 2024 তারিখে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী 15 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। গত 3 অক্টোবর সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে 8 সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। এবার সারা বাংলা প্রসঙ্গ। চট্টগ্রাম সীতাকুণ্ডে ফৌজদারহাট ডিসি পার্কে আজ থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী দেশের সর্ববৃহৎ ফুল উৎসব। চট্টগ্রাম জেলা প্রশাসকের আয়োজনে তৃতীয়বারের মতো এই ফুল উৎসব অনুষ্ঠিত হবে। ডিসি পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ফরিদা খানম এই ফুল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিসি পার্কের এই ফুল উৎসব দেখতে চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল প্রেমীদের এখানে সমাগম ঘটে। তিনি আরও জানান, এবারের উৎসবে থাকছে 136 প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব। চিত্রশিল্পীদের প্রায় 200টি চিত্রকর্ম এবং আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। সরকার নিষিদ্ধ করার পরও বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার। শহর কিংবা গ্রাম সবখানেই অবাধে চলছে পলিথিন। শিল্পাঞ্চল গাজীপুরে নিষেধাজ্ঞার মধ্যেও ছোট ছোট কিছু কারখানায় দাদন দিয়ে প্রকাশ্যেই পলিথিন ব্যবসা চলছে। সংশ্লিষ্টদের দাবি, সঞ্চয় মূল্যের বিকল্প ব্যাগ ছাড়াও নিয়ন্ত্রণ করা সম্ভব না এই পলিথিনের ব্যবহার। বিস্তারিত আরিফ খান আবিরের রিপোর্টে। কাঁচা বাজার থেকে গেল 1 নভেম্বর পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন দেয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাজারে তার প্রভাব পড়েনি। কাঁচা বাজার থেকে শুরু করে প্রায় সব ধরনের বাজারে নিষিদ্ধ পলিথিনের অবাধ ব্যবহার চলছে। ক্রেতা বিক্রেতা কেউই এই নিষেধাজ্ঞা মানছেন না। বাজারে কয়েকটি পাইকারি পলিথিন ব্যবসায়ী বিকল্প ব্যাগ সরবরাহ না করায় বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করছেন বলে দাবি সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। নিষিদ্ধ পলিথিন কোথায় করছে এটা তো আমি জানি না, এটা আমার জানা নাই। পলি ছাড়া আর কিছু দেওয়ার মতো সম্ভব না, কিছু থাকতো আমরা পলি ব্যবহার করলাম। তারা সিন্ডিকেট করে ব্যবসা করতেছে, বড় বড় দোকানদাররা পলিথিন কিনে দেয়, এই কারণে নিয়ে আসি না। এখনো আমরা ওইরকমভাবে পাই নাই, যখন থেকে পাইবো তখন আর পলিথিন ব্যবহার করবো। অনুসন্ধানে জানা যায়, গাজীপুরের শিল্প এলাকা মাওনা চৌরাস্তা, এই এলাকাটি জনবহুল হওয়াতে পলিথিনের ব্যবহারও বেশি। পুরো এই এলাকায় পলিথিন সরবরাহ করে সাইড স্টোর ও মেসাজ হাবিবা ট্রেডার্স। তারা ঢাকার মালিবাগ, কেরানীগঞ্জ, টঙ্গী থেকে গোপনে কয়েকটি জায়গায় তৈরি হওয়া কিছু কারখানায় দাদন দিয়ে পলিথিন উৎপাদন করছে। যারা কারখানা, তারা কিছু বাজারে পলিথিন বন্ধ করতে খুচরা পর্যায়ের পাশাপাশি কোম্পানিগুলো বন্ধ করে দেওয়ার কথা বলছেন পরিবেশ কর্মীরা। এবং শুধুমাত্র সুপার শপগুলোতে আমরা দেখেছি যে পলিথিনের পরিবর্তে তারা কোনো ব্যাগ দিচ্ছে, কিন্তু ব্যাগ দিলেও অনেক বেশি টাকার বিনিময়ে সেই ব্যাগগুলো কিনে নিতে হচ্ছে। এতে করে কি হচ্ছে, পলিথিন আবার কিন্তু ক্রেতারা পলিথিনের প্রতি আগ্রহী হয়ে উঠছে। যার কারণে পলিথিনকে বন্ধ করতে হলে একদিকে যেমনিভাবে আমাদের উৎপাদন বন্ধ করতে হবে, তেমনিভাবে কিন্তু আলাদা সাস্টেইনেবল কোনো ব্যাগকে বাজারে নিয়ে আসতে হবে। যদি তা না হয় তাহলে পলিথিন বন্ধ করা একদিক থেকে সম্ভব। পলিথিন নিষিদ্ধ ঘোষণার পর থেকে বাজারগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। ধীরে ধীরে হলেও পলিথিনের ব্যবহার কমছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর। সম্পূর্ণ নির্মূল করা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা আমাদের গোয়েন্দা তথ্য কিংবা এই তথ্যের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতিমধ্যেই সদর দপ্তরের সহযোগিতা চেয়েছি এবং আমাদের যে
জেলার ম্যাজিস্ট্রেট রয়েছেন, জেলা প্রশাসক মহোদয়, ওনাকেও আমরা বিষয়টি জানিয়েছি। পলিথিন নিষিদ্ধকরণের প্রয়োজন, কার্যকর পদক্ষেপ, সচেতনতা বৃদ্ধি, সাশ্রয়ী মূল্যে বিকল্প সরবরাহ। তা না হলে পলিথিন ব্যবহারে লাগাম টানা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফ খান আবিদ, এশিয়ান টেলিভিশন। চলন বিলের ৯টি উপজেলায় অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে সরিষার আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে কম। এই বছর সময় মতো ফসলি জমি থেকে পানি নিষ্কাশন হতে পারেনি বলে জানান কৃষকরা। তারপরেও কৃষাণীদের সরিষার জমিতে ফুল ফুটতে শুরু করেছে। এতে করে এ এলাকায় এক মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে। বিলাঞ্চলে চলতি বছরে সরিষার আবাদ হয়েছে ১ লক্ষাধিক হেক্টর জমিতে, যাতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪,০০০ মেট্রিক টন থেকে ১৪,৫০০ মেট্রিক টন। বিলাঞ্চলের সরকারের কৃষি মন্ত্রণালয় থেকে কৃষকদের মাঝে সরিষা চাষের জন্য আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ৮,০০০ পরিবারকে কৃষি প্রণোদন দেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমাদের এই পর্যায়ে এই অনুকূলে থাকে আরো একটু ভালো হবে। সরকারের কাছে আমার আবেদন, আমরা যেন ন্যায্য দামটুকু পাই, তাহলে আমরা চলন বিলের সকল কৃষক খুশি থাকবো। আমরা চাই যে এই সরিষাটা সরকারের সহযোগিতা চাই এবং যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়, তবে আমাদের চলন বিলের কৃষক বেঁচে থাকতে পারবে এবং সরিষার উৎপাদন আরো বৃদ্ধি পাবে। উন্নত জাত যেমন বাড়ি সরিষা ১৪০০ অন্যান্য উচ্চ ফলনশীল জাতের ফলন বেড়েছে এবং আমরা আশা করছি এবছর আমাদের সিজন শেষে আমাদের সরিষার ফলন দাঁড়াবে ১৬,১৭৪ মেট্রিক টন এবং আবহাওয়া যদি অনুকূল থাকে আমরা আশা করছি আমাদের এই সরিষার ফলন কৃষক চূড়ান্ত পর্যায়ে পাবে। কুমিল্লা চৌদ্দগ্রামে মেহেদি সালামের নেতৃত্বে একটি অসহায় পরিবারের উপর হামলা, ভাঙচুর সহ লক্ষাধিক টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। উপজেলার কাশীনগর ইউনিয়নের কাতালিয়া গ্রামে ঘটনাটি ঘটে। এই ঘটনায় সামাজিক বিচার সালিশে হেনস্থার শিকার হন অভিযোগকারী অসহায় পরিবার। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম থানার অফিসার ইনচার্জ এটিএম আক্তারুজ্জামান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। কুমিল্লার ফ্রিল্যান্সার ওমর ফারুকের হাত ধরে শত শত ফ্রিল্যান্সারদের সফলতায় আরও এক ধাপ এগিয়ে নিতে নতুন আঙ্গিকে উদ্বোধন হয়েছে ফ্রিল্যান্সার শপে। শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং শিখার পাশাপাশি কম দামে ও গুণগত মান নিয়ে ফ্রিল্যান্সিং কাজ করতে বিভিন্ন অ্যাক্সেসরিজ নিয়ে এই আউটলেটের উদ্বোধন হয়েছে। গতকাল কুমিল্লা টমসম ব্রিজ এলাকায় এক্সপার্ট আইটি পার্কের দ্বিতীয় তলায় অভিনেতা মোহাম্মদ শামীম আহমেদ ও এক্সপার্ট আইটি পার্কের মেন্টর ওমর ফারুক এবং শত শত ফ্রিল্যান্সারদের নিয়ে ফিতা ও কেক কেটে দেওয়ার মধ্য দিয়ে এই আউটলেটের উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারের রামুতে মসজিদের ভূমি দখল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার রামু মরিচা সড়কের পাশে মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি জাফর আলমের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের মোতোয়ালি আদনান সুলতান চৌধুরী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আক্তার কামাল, সদস্য মঞ্জুর আলম, আরিফ সহ আরও অনেকে। ঝালকাঠির রাজাপুরের শুক্তাগুর মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ২৬,৭০,০০০ টাকা বরাদ্দের ভবন সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গেল মঙ্গলবার মাদ্রাসার সামনে মাঠে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমেদ, মোহাম্মদ রুস্তম আলী হাওলাদার এবং মোহাম্মদ শাহ আলম মাঝি, মোহাম্মদ সুমন, মোহাম্মদ ফিরাত ও মোহাম্মদ শাওন তালুকদার প্রমুখ। এই ঘটনায় মেহেদি হাসান নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। তারা জানান, মাদ্রাসা সংস্কারে ঠিকাদারকে দিয়ে কাজ করার চেষ্টা করার কিছু লোক বিপক্ষে অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের মালপত্র ছুঁড়ে ফেলে গালমন্দ করে বলে জানান এলাকাবাসী। কুমিল্লার দেবিদ্বার উপজেলা
এলাহাবাদে উচ্চ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভাই বন্ধু ক্লাবের আয়োজনে ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, স্থানীয় জাকির সহ অন্যান্যরা। খেলায় বিজয়ী দল এলাহাবাদ ফুটবল একাদশ ও রানার্স আপ দল মোহাম্মদপুর ফুটবল একাদশ। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সমন্বয়ে একদল কলম যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছে টুঙ্গিপাড়া মডেল প্রেস ক্লাব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার প্রতিনিধি মেহেদি হাসান। তিনি এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি হাফিজুর রহমানকে সভাপতি ও মোহাম্মদ আব্দুর রহিম শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করেন। এ সময় টুঙ্গিপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন এমদাদ, হাবিদুল্লাহ হাবিব, জামাল, শহীদুল সহ আরো অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আনন্দ র্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের নেতাকর্মীরা। শুক্রবার মহানগর ছাত্র দলের সভাপতি প্রার্থী ও সিদ্ধিরগঞ্জ থানার ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হীরার নেতৃত্বে এই র্যালিটি অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ তন্ময়, সাবেক সমাজ সেবা সম্পাদক রাসেল আহমেদ, সহ সমাজ সেবা সম্পাদক ইসরাফিল আহমেদ, সদস্য মোহাম্মদ কাউসর সহ অনেকে। নারায়ণগঞ্জের ভুইঘরে রূপায়ণ টাউনে শুরু হয়েছে দুদিন ব্যাপী সার্ফ এক্সেল মেটিক ফান ফেয়ার। রূপায়ণের এই আয়োজন অতীতের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করেন রূপায়ণ টাউনের বাসিন্দারা। আয়োজনে আকর্ষণীয় খেলার ব্যবস্থা রাখায় রূপায়ণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে কোমলমতি শিশুরা। রোমান আহমেদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জের ভুইগড়ে রূপায়ণ টাউনে শুরু হয়েছে দুদিনব্যাপী সার্ফ এক্সেল মেটিক ফান ফেয়ার, যেখানে ৫টি বিভিন্ন ক্যাটাগরির খেলায় প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে শিশুরা অংশ নিয়ে ইউনিলিভার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সার্ফ এক্সেলের পণ্যের সর্বোচ্চ ৫০ থেকে ৩০% ডিসকাউন্ট পাচ্ছেন। চমৎকার এই বিনোদনমূলক আয়োজনে খুশি অংশগ্রহণকারী শিশুরা। যখন রিংটা ঢুকায় তারপর অনেক সহজে বের করে ফেলে, ওইটা দেখে আমার অনেক ভালো লাগছিল। অনেক ভালো লাগছে রূপায়ণ এই আয়োজনটা, সার্ফ এক্সেল এই আয়োজনটা করেছে, এতে বাচ্চারা অনেক উচ্ছ্বসিত, আমরা অনেক মজা পাচ্ছি, অনেক ভালোই লাগছে আমাদের। আজকে এদিকে সবগুলো গেমসই খেললাম, সবগুলোই ভালো ছিল। সার্ফ এক্সেলদেরকে অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করার জন্য। সবুজের ঘেরা মনোরম পরিবেশ বেষ্টিত ভুইগড়ের রূপায়ণ টাউনে এমন আয়োজন করায় উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দারাও। টোকেনে মোট 5টা গেম আছে, 3টা হচ্ছে বড়দের জন্য মানে গার্জিয়ানদের জন্য, আর 2টা হচ্ছে বাচ্চাদের জন্য থাকে। বাচ্চাদের খেলাধুলার অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাবে। আর সার্ফ এক্সেলকে অসংখ্য ধন্যবাদ যেমন একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এই নতুন বছর উপলক্ষে সার্ফ এক্সেলে যে আয়োজনটা করছে রূপায়ণ টাউনে, এত রূপায়ণের পাশে আমরা যারা বসবাস করতেছি সবাই আনন্দ পাইছি। সব মিলিয়ে দুদিনব্যাপী এই আয়োজনে পুরো নারায়ণগঞ্জ ভুইগড় রূপায়ণ টাউনে বইছে এক উৎসবমুখর পরিবেশ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বিগত সরকারের আমলে আয়নাঘর ছিল সবখানেই, মন্তব্য শ্রম উপদেষ্টার। দেশে আর ফ্যাসিবাদ ফিরতে পারবে না বললেন গণপূর্ত উপদেষ্টা। গণতন্ত্রের যুদ্ধ শেষ হলেও ঐক্যের যুদ্ধে ব্যর্থতা রয়েছে বলেন মির্জা ফখরুল। সম্প্রীতি দেশ করার আহ্বান জামায়াতের আমিরের। ডাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন, জানালেন ভিসি সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা করে রোডম্যাপ।
এবং প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজির হাটে ফেরি চলাচল বন্ধ। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।